সার্থককে ভালোবেসে ফেলেছে স্রোত, নিজেই সেটা স্বীকার করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে রাই শর্মিকে বলছে, আমি কি করব? তোমার দাদার কথা আমাকে কেন বলছো? তখন শর্মি বলছে, দেখো রাই, আমার দাদা না হিরে টুকরো ছেলে, ওর মতো না ছেলেই হয় না। তখন রাই বলতে থাকে, তাহলে আমি কি করব? আমার কাছে কেন তুমি এসব কথাগুলো বলছো? তখন শর্মি বলে, তাতেও যদি তোমার একটু হলেও মন গলে, তাই বলছি আর কি। তুমি যদি তারপরেও একটুখানি বুঝতে পারো, তুমি যদি একবার দাদাকে এসে বলতে পারো না যে তুমি তাকে ক্ষমা করে দিয়েছো, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। না হলে তোমার একমাত্র তোমার জন্যই এই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমার দাদা সবকিছু বিলীন করে দিচ্ছে। আর তাছাড়া রাগের কারণেই উনি এই সব কিছু ছেড়ে চলে যেতে চাইছে। আর তোমাকে আমি ভালোর জন্য বললাম, কিন্তু তুমি এরকম একটা কাজ করলে, পারলে কালকে আমার দাদা এদেশ ছেড়ে চলে যায়, কলকাতা ছেড়ে চলে যায়। তখন রায় বলতে থাকে, তাহলে আমি কি করব? সে ঘুরে ফিরে তুমি আমার দোষ দিচ্ছ। তখন শর্মি বলে, দেখো, তোমার দোষ নয়, তোমার কাছে দাদা এতটাই অপরাধ বোধ কাজ করছে দাদার মনে, যে তোমার উপর এতটাই অপরাধ করেছে যে নিজে স্বস্তি পাচ্ছে না, নিজে শান্তি পাচ্ছে না, তার থেকেই এই সবগুলো কাজ করছে। তাই তোমাকে একবার বলছি, সামনে এসে দাঁড়াও, তুমি প্লিজ একবার বলো যে তুমি ক্ষমা করে দিয়েছো। এই বলেই শর্মি ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে রাই মনে মনে ভাবতে থাকে, যেন শব্দ আমার, আমি কি করে বা স্যারের সামনে যাব? কারণ স্যার আমার বাসা থেকে যেইভাবে অপমানিত হয়ে গেছে, ওনার সামনে তো দাঁড়াতে আমারই লজ্জা করবে। কিন্তু আমি কি করব? না, একবার হলেও আমার ইগোটা বাদ দিয়ে স্যারের সামনে আমাকে গিয়ে দাঁড়াতেই হবে। একবার হলেও বলতে হবে, যেহেতু আমি যদি বলি যে ক্ষমা করে দিয়েছি, তাহলে যদি সবটা ঠিক হয়ে যায়, এতগুলো মানুষের রুজি রোজগার বন্ধ না হয়, তাহলে আমাকে বলতেই হবে। এই কথাগুলো ভাবতে থাকে রাই। অন্যদিকে দেখা যাবে স্রোত বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছিল। হঠাৎ করে সেখানে এসে পড়ে সার্থক, আর এসে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার পড়া নেই? পড়া রেখে এখানে খেতে এসে চলে এসেছো? তখনই স্রোত বলতে থাকে, শুনুন স্যার, এটা আমার বন্ধুর বাড়ি, তাই আমি জানতাম না যে আপনাদেরও আত্মীয় হয় ওরা। এসে আঙ্কেলকে দেখে বুঝতে পারলাম, তাই আমি আর কি করব, এসেই তো পড়েছে। আর তাছাড়া কালকে তো ক্যাম্প আছে, আপনি তো জানেন, আজকে তো আর পড়া নেই, তাই তো এসেছি। তখন সার্থক বলতে থাকে, বাহ, ক্যাম্প আছে বলে তোমার পড়া নেই না? তাহলে কি পুজোর ছুটিতে, গ্রীষ্মকালীন ছুটিতে এগুলোতে তুমি পড়ো না? না, যে বন্ধই তো, তাহলে আর পড়ার কি দরকার? তখনই স্রোত বলতে থাকে, দেখুন স্যার, এসব কথা না একদম ভালো লাগে না শুনতে। আমি কি বলেছি নাকি সেরকম কোনো কথা? তাহলে আর আঙ্কেলের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তখনই সার্থক বলতে থাকে, আঙ্কেল মানে? তখন স্রোত বলে, আপনার বাবা আমাকে স্যার আঙ্কেল বলতে বলেছে, তাই আঙ্কেল বললাম। অনেকক্ষণ আমরা কথা বলেছি, অনেক কথাই হলো। তখন সার্থক বলতে থাকে, কি কথা হলো? তখন স্রোত বলে, সেটা আমার আর আঙ্কেলের ব্যাপার, সেটা আপনাকে কেন বলবো? তখনই সার্থক বলে, দেখো, এগুলো নিয়ে বন্ধ করো। তুমি না নিজে চরকায় তেল দেওয়া শুরু করো, আর নিজে না পড়াটা পড়ো। না হলে এরকম করলে কিন্তু পড়ালেখা হবে না। তখন স্রোত বলতে থাকে, শুনুন স্যার, আমি কি নিয়ে পড়ালেখা করব কি করব না করব সেটা তো আমার ব্যাপার। আপনি না রাগটা একটু কমান। এরকম করে রেগে সবসময় কথা বলা কিন্তু উচিত নয়। আপনার রাগের কারণে আপনাকে সবাই ভয় পায়। আর তাছাড়া আপনি আঙ্কেলের সাথে যে ব্যবহারগুলো করেন সেগুলো কিন্তু একদম উচিত নয়। যেখানে আঙ্কেল যায় সেখানে আপনি যান না, এটা কোনো কথা হলো বলুন? বাবার আদর্শে মানুষ বড় হয়। উনিও তো এখন বয়স হয়েছে, তাহলে উনারও তো এখন শান্তি পাওয়ার দরকার। যে মানুষটা নিজের বউ মারা গেছে বলে সারা জীবন নিজেকে অপরাধী ভাবছে, তাছাড়া আপনার কথা ভেবে আজ পর্যন্ত নিজের জীবনে কাউকে আনতেও পারেনি, সেই মানুষটাকে আপনি ভুল বুঝছেন, এরকম করে কষ্ট দিচ্ছেন। তখনই সার্থক রেগে যায় আর বলতে থাকে, তোমাকে এসব কথা আমার বাবা বলেছে? এসব নিয়ে আলোচনা করছিলে তোমরা? এসব কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তখনই স্রোত বলতে থাকে, কেউ দেয়নি স্যার, আমার নিজে থেকেই বললাম। তখনই সার্থক টেনে স্রোতকে আড়াল নিয়ে যায় আর বলতে থাকে, দেখো, এসব কথা একদম বলবে না, তাহলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না, তাহলে কিন্তু আমি ভুলে যাব যেটা অনুষ্ঠান বাড়ি। তখন স্রোত বলতে থাকে, দেখুন স্যার, আপনার সাথে না আমি সেটা কথা বলতে চাইনি, আর আপনার ভালোর জন্য বললাম। কারণ আমি না এই যে ডক্টরি পড়ছি সেটা আমার বাবার কারণে, আমার বাবা চেয়েছিল তাই। এখনো যে আমার বাবা নেই, কিন্তু সবকিছুর মধ্যেই আমি আমার বাবাকে খুঁজে পাই। আমি ভাবি যে আমার বাবা খুশি হবে তো, আমার বাবার ভালো লাগবে তো। এই যে আপনি এত অপমান করার পরেও কলেজ ছেড়ে যেতে চেয়েছিলাম, তারপরেও ছাড়তে পারলাম না, কারণ আমি ভেবেছিলাম যে আমার বাবা হয়তোবা মনে মনে কষ্ট পাবে, সেই জন্য। তাই আপনিও না আপনার বাবার কথা একটু ভাবুন। তখনই সার্থক রেগে গিয়ে বলতে থাকে, এই যে এতগুলো কথা বলছো, আমার কাছাকাছি আসার চেষ্টা করছো, সেটা কিসের জন্য? পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য, না অন্য কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে? যা শুনে স্রোত পুরো রেগে যায় আর বলতে থাকে, আপনি না আসলেই, আমার ভাবতেও অবাক লাগে যে এরকম একটা বাবার এরকম একটা ছেলে হতে পারে। এই বলে স্রোত ওখান থেকে রেগে চলে যায়। তখনই সার্থক অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে সূর্য বাসায় ফিরে। তখনই নীলুকে ডাকতে থাকলেই এখানে সূর্যর বৌদি এসে বলতে থাকে, শোনো সূর্য, তোমার বউ না এরকম একটা কাণ্ড করেছে যে মুখ লুকানোর জায়গা পাচ্ছে না, হয়তোবা দেখো মুখ লুকানোর জায়গা খুঁজছে। তখনই সূর্য বলতে থাকে, বৌদি কি বলছো তুমি? ও এরকম কি করেছে যে ও মুখ লুকাতে চাইবে? যা শুনে যা শুনে ডোরা অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছি, আমি যা বলবো তা শুনলে তুমি ঝাটকা খাবে, বুঝেছো? তাই একটু পরেই না সবটা খুলে বলছি, আর আমার মনে হচ্ছে তুমিও সবটা জানো।
ঠিক তখনই সেখানে নীলু চলে আসে আর এসে বলতে থাকে, কি বলতে চাও তুমি? সূর্যের কাছে কি বলছো বৌদি? তখনই তখনই ডোরা বলতে থাকে, কি বলছি মানে তোমার কুকীর্তি গুলো বলছি। এই যে সূর্য, তোমার বউ যে প্রেগনেন্ট কখনোই ছিল না, সে যে প্রেগনেন্ট হওয়ার নাটক করেছে এটা নিশ্চয়ই তুমি জানতে। তখনই সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে সূর্য বলতে থাকে, বৌদি ভাই তুমি এসব কি বলছো? তখনই নীরু বলতে থাকে, সূর্য আসলে আমি বাথরুম থেকে পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এত ব্লিডিং হয়েছে না, আমি কি বলবো, আমি মাথা ঠিক রাখতে পারিনি, আমাদের বাচ্চাটাকে আর বাঁচাতে পারলাম না। যা শুনে সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে নীলুর দিকে। তখনই সূর্যের মা চলে আসে আর এসে বলে, নীলু আর একটাও মিথ্যে কথা বলবে না। সূর্য শোন, তোর বউ না মিথ্যে কথা বলছে, ও এতদিন আমাদেরকে মিথ্যের মধ্যে রেখেছিল যে আমরা তো খুশি ছিলাম, তুইও খুশি ছিলি যে তুই বাবা হবি, বাড়িতে একটা ছোট বাবু আসবে, কিন্তু ও মিথ্যে কথা বলেছিল, ও কখনো প্রেগনেন্ট ছিলই না। তোর বৌদি ডক্টরের কাছে ফোন করে সবটা জেনেছে। তখনই নীলু বলতে থাকে, মা কেন আপনি আমাকে মিথ্যে বাদী বলছেন বলুন তো? ডক্টর কি বলেছিল সূর্য, তোমার মনে নেই যে রিপোর্ট কখনো কখনো ভুল হতে পারে? তখন ডোরা বলতে থাকে, হ্যাঁ ডক্টর বলেছিল, কিন্তু সবগুলো রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেটা কি সূর্য তুমি আমাদেরকে এসে বলেছিলে? তখনই সূর্যের মা বলতে থাকে, শোনো নীলু, এইসব নাটক করে আর কোনো লাভ নেই। তুমি যা নাটক করেছো না, অনেক করেছো। যার বাচ্চা নষ্ট হয়ে যায় সে হাউমাউ করে কান্না করে, তোমার মতো এত শক্ত থাকে না। তার মানে তুমি কখনো প্রেগনেন্ট ছিলেই না, তুমি এটা নাটক করেছিলে যেন তোমার অসুস্থ শ্বশুরের সেবা যত্ন তোমার না করতে হয়, তুমি সবার যেন ভালোবাসা পাও, সেই জন্য এই নাটকটা করেছিলে। কিন্তু মিথ্যে কখনো সত্যি হয় না, মিথ্যে মিথ্যেই থাকে। যা শুনে নীলু বলতে থাকে, মা আপনি মিথ্যে কথা বলছেন। আমি কেন মিথ্যে বলবো? আমার গর্ভে সত্যি সূর্যের বাচ্চা ছিল। যা শুনে সূর্যের মা রেগে গিয়ে নীলুকে একটা চড় মারে আর বলে, একদম চুপ, একদম মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না তুমি। যা শুনে সূর্য সবটা দেখে শক হয়ে চুপ করে বসে পড়ে, আর কিছুই বলার অবস্থা থাকে না সূর্যের। ওইদিকে নীলুও কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যাবে স্রোত বাড়িতে এসে রায়ের কাছে সবটা বলতে থাকে, আর ওইদিকে রায়ও নিজের কথাগুলো, শর্মির কথাগুলো আর অনির্বাণ স্যারের কথাগুলো স্রোতকে বলতে থাকে। দুই বোনের কথা কেউই শুনতে পায় না, দুজন দুজনের মতো বলতে থাকে। তখনই স্রোত বলতে থাকে, দিদি ভাই আমার ইচ্ছে করছে না আর ক্যাম্পিং এ যাবো, আমার ইচ্ছেই করছে না। তখনই স্রোত দেখতে পায় যে রায় কোনো শব্দই করছে না। তখনই স্রোত বলতে থাকে, কি রে দিদি ভাই, তুই শুনছিস আমি কি বলছি? তখনই রায় বলে, কি বলছিস? তখনই স্রোত বলে, আমি না যাবোই না পিকনিকে। তখনই এই কথা শুনে রায় বলতে থাকে, কেন যাবি না? নিজের জায়গাটা না কখনো ছেড়ে দিতে হয় না স্রোত, নিজের জায়গাটাকে ধরে রাখতে হয়, না হলে সারা জীবন নিজের জায়গা ছেড়ে দিতে হয়। যা বলে স্রোত রায়কে জড়িয়ে ধরে। তারপরেই দেখা যাবে ওইদিকে স্রোত মনে মনে ভাবে, না স্যারের সাথে আমার একবার দেখা করতে হবে। ওইদিকে দেখা যাবে সূর্য নীলুর সাথে ঘুমায় না, আলাদা শুয়ে আছে। তখনই নীলু বারবার করে সূর্যকে বোঝানোর চেষ্টা করলে সূর্য ওখান থেকে সরে চলে যায় আর মনে মনে বলতে থাকে, রাই আমি কিছুতেই তোমার দেওয়া এই বোঝা আর টানতে পারছি না, কিছুতেই পাচ্ছি না। এই ভেবে সূর্য মন খারাপ করতে থাকে। ওইদিকে নীলু অনেক কান্নাকাটি করতে থাকে। তারপরের দিন সকালবেলায় দেখা যাবে রাই অনির্বাণের অফিসে যায়। তখন অনির্বাণ অফিসে আসলেই ওদের রিসেপশন থেকে ফোন আসে। তখন ফোন করে রায়ের কথা বললেই অনির্বাণ বলতে থাকে, বলে দিন আমার মিটিং আছে, আমার কাজ আছে। তখনই রিসেপশনের সে মহিলা বলতে থাকে, স্যার আমি তো বলে ফেলেছি আপনার মিটিং 2টা বাজে আছে। তখনই অনির্বাণ বলে, আপনি কিছু বলে কাটাতে পারছেন না? আপনি বলে দিন যে আজকে দেখা হবে না, আমি দেখা করতে পারবো না। এই বলে অনির্বাণ ফোনটা কেটে দেয়। তখনই অনির্বাণ মনে মনে ভাবে, কালকে ফোনে বলা কথাগুলোর জন্য আপনি সরি বলবেন তো? আমি আর আপনার সরি শুনতে পারবো না, কিছুই আর শুনতে চাই না আমি। ওইদিকে রায় বলে, কি বললো স্যার? তখনই রিসেপশন থেকে বলতে থাকে, আসলে স্যারের মিটিং আছে। তখন রায় বলে, শুনলাম তো 2টার সময় মিটিং আছে। তখনই ওই রিসেপশন থেকে বলতে থাকে, আসলে স্যার আজকে সময় হবে না, আপনার সাথে দেখা করতে পারবে না। তখন রায় বলে, স্যারকে ফোন করুন, ফোন করে বলুন যে এখনই আমার সাথে দেখা করতে, না হলে 10 মিনিটের মধ্যে যদি উনি আমাকে ওনার কেবিনে যাওয়ার পারমিশন না দেয় না, 10 মিনিট পরে আমি একাই চলে যাব। সেটা ভালো দেখাবে কি? যা শুনে রিসেপশনের মহিলাটা অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে অনির্বাণকে বললে অনির্বাণ কিছুতেই রায়ের সাথে দেখা করতে রাজি হয় না। আর এদিকে রায় জোর করে অনির্বাণের ক্যাবিনে চলে যায়, গিয়ে বলতে থাকে, আপনি নাকি সবকিছু ছেড়ে চলে যাচ্ছেন। তখন অনির্বাণ বলতে থাকে, সেটা তো আপনার জানার কথা নয়। তখন রায় অবাক হয়ে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে।